স্নেহা কি বুঝলো কে জানে, মন খারাপ করে বিছানায় গিয়ে বসে পড়লো এবং আফসোস করে পড়ল। দূর, মনে করছি একটা সুখবর পাবো, আমি ফুপি হব, ভাল লাগে না। তাহমিনা স্নেহার কথা পাত্তা না দিয়ে আবার তিথিকে জিজ্ঞেস করে রেজাল্ট কি আসছে। তিথি কাপা কাপা হাতে তাহমিনার দিকে প্রেগন্যান্সি কিট এগিয়ে দেয়। তাহমিনা হাত বাড়িয়ে নিয়ে নেয় কিটটা। রেজাল্ট দেখার পর তাহমিনা চোখ বড় বড় হয়ে গেল। একবার তিথির দিকে তো আরেকবার স্নেহার দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার দিয়ে উঠল। স্নেহা ধরফড়ি আতঙ্কে উঠল, আরেকটু হলে তো সে বিছানা থেকে ভয় পড়েই যেত। এইভাবে চিল্লাচ্ছ কেন ভাবি? তাহমিনা স্নেহার হাত টান দিয়ে তাকে দাঁড় করিয়ে দেয়। স্নেহা, তুমি ফুপি হচ্ছ আর আমি চাচি। স্নেহা থম মেরে দাঁড়িয়ে আছে, তার যেন কানকে বিশ্বাসই হচ্ছে না। আসলে কি তাই? সে ফুপি হচ্ছে? স্নেহা ইয়াহু বলে একটা জোরে চিৎকার দেয়। তারা দুজনে অনেক খুশি থাকলো। তিথি এখনো মনমরা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তিথিকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্নেহা জিজ্ঞেস করে। এই যে ম্যাডাম, এত কি ভাবছেন? তাহমিনা তো সবাইকে এই খবর শোনাতে রুমের বাইরে পা বাড়াতে গেলে তিথি তাহমিনাকে থামিয়ে দেয়। স্নেহা আর তাহমিনা দুজনেই প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকে আছে। তিথি জোরে গভীর শ্বাস নেয়। ভাবি, আমি এখন বাড়িতে কাউকে কিছু বলতে চাই না। আমি এই খবরটা সর্বপ্রথম আমার অনাগত সন্তানের বাবাকে বলতে চাই। ততদিন প্লিজ তোমরা কাউকে কিছু বলো না, প্লিজ। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। আদিত্যকে বলে তাড়াতাড়ি এই সুখবরটা সবাইকে বলে দিও। তিথি তাহমিনার হাত আঁকড়ে ধরে অঙ্গীকারবদ্ধ হতে বলে। প্লিজ ভাবি, কাউকে বলবেন না এই খবর। তারা দুজনে বেরিয়ে পড়ে তিথিকে একটু একা থাকতে দেওয়ার জন্য। তিথি ঠায় দাঁড়িয়ে রয়, কিন্তু কি মনে করে সে আয়নায় সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে থাকে। আপনি তার হাত পেটে চলে যায়। পরম মমতার সাথে তিথি পেঁচে হাত বোলাতে থাকে। ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠেছে এই দেহে। তিথির মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠলেও সে মনে মনে ভাবছে, যখন আদিত্য জানতে পারবে এই সুখবর, তখন তার প্রতিক্রিয়া কেমন হবে। অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছে না, কখন রাত হবে আর কখন এই সুখবর আদিত্যকে পৌঁছে দিবে। সন্তান আমার ক্ষণ মুহূর্ত আগে বাইরে হালকা বাতাস বইছে জানালার ধারে। আরমিন চুপচাপ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। হয়তো জীবনের কয়েকটা হিসেব মিলাতে পারছে না সে। কেমন যেন আজকাল সবকিছু তিক্ততায় ভরা। স্নিগ্ধ বাতাস সাথে সাথে তার ভেতরকার থেকে আসা হতাশারা শ্বাস মিলিয়ে যাচ্ছে। হঠাৎই মাথায় কারো হাতে ছোঁয়া পেয়ে আরমিন পিছু ঘুরে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। মারে, আর কত এইভাবে নিজেকে শেষ করবি? জীবন তো আর একজন এর জন্য থেমে থাকে না, ভুলে যা ওকে। আরমিন তিক্ততায় ভরা মনটা নিয়ে তিক্ত ভাষায় বলে। কেমনে ভুলে যাব তাকে? জানো বাবা, কারা ভুলে যায়? যারা শুধু ক্ষণকালে সৌন্দর্যের প্রেমে পড়ে তারা নিমিষেই ভুলে যেতে পারে, কিন্তু যারা গভীর মায়া পড়ে তারা কখনো ভুলতে পারে না, কখনো না। আমি তো চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ভুলতে পারি না আদিত্যকে। তাকে যে বড্ড বেশি ভালোবাসি বাবা। এই কথাটি বলতে না বলতে আরমিনের চোখের অশ্রুরা ভিড় দেয়। আরমিন বাবার কাঁধে মাথা রেখে ফুপিয়ে উঠছে। আরমিনের আব্বু শাহজালাল সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। মারে, আমার গরিব মানুষ, আমাদের এমন স্বপ্ন দেখতে নেই। নুন আনলে পান্তা ফুরায় আমাদের। বামন হয়ে কি করে চাঁদে হাত দিলি? আরমিন বাবার কাঁধ থেকে মাথা তুলে বাবার মুখপানে তাকিয়ে থাকে। কতই না কষ্ট দিল তার বাবাকে। আসলে আরমিন বোকা। সে কি করে পারলো বাবার কথা চিন্তা না করে আত্মহত্যার পথ বেছে নিতে? কি করে পারলো এই মানুষটা যে বজ্র পরিশ্রম করে? শাহজালাল সাহেব মেয়ের চোখের পানি মুছে দেয়। জামা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, টিউশনিটা সেরে আয়। আমি একটু বাজারে যাব, রান্নাঘরে দেখছি কিছুই নেই, বাজার থেকে আনতে হবে। আরমিন ওন্না দিয়ে চোখ মুছে হাসি মুখে বেরিয়ে পড়ে টিউশনির জন্য। এই কয়েকটা টিউশনি করে সে নিজের পড়ালেখার খরচ চালাতে অবশ্য এখন রেজাল্টের অপেক্ষায় রয়েছে। আরমিন এর আজ খুব করে তিথি আর স্নেহার কথা ভীষণ মনে পড়ছে। আরমিন মুখে না বললেও সে তিথিকে মন থেকে ভীষণ ভালোবাসে। সে মনে মনে ভেবেই নেয় আগামীকাল একবার দিদির সাথে দেখা করতে হবেই হবে। কথাটি ভাবতে ভাবতে সে পা চালিয়ে হেঁটে যায়। তখন পুরোপুরি সন্ধ্যা নেমেছে। আর কিছু দূরেই তার ছাত্রীর বাড়ি। আরমিন মাথায় কাপড় টেনে জোরে জোরে পা চালায়, কিন্তু হঠাৎই তার সামনে কিছু ছেলে হাজির হয়। তাদের চেহারা দেখে কেমন যেন নেশাখোরদের মতো লাগছে। কি চাই?
ছেলেগুলোর কেমন যেন দৃষ্টিতে আর্মিনের দিকে তাকায়। সেখান থেকে একজন ছেলে বলে উঠছে। আরে মা, একদম পুরো হট আছে। কথাটি কর্ণপাত হওয়ার সাথে সাথে আর্মিন রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠছে। মুখ সামলে কথা বলুন। পরপর ছেলেগুলো জোরে জোরে হাসতে থাকে এবং তারা কোনো কিছু বারবার মুখ দিয়ে চিবোচ্ছে। একটা ছেলে আর্মিনের দিকে হাত বাড়িয়ে জিজ্ঞেস করে। কি খাবি নাকি? আর্মিন নাক ছিটকায়। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। ছেলেগুলো আবার অট্ট হাসিতে ফেঁচে পড়ে। ইউর লুকিং হুইচ জানু। চল আমাদের সাথে রাতে দুজন মিলে নেশা খেলায় মত্ত হব। ট্রাস্ট মি, মন ভরে তৃপ্তি পাবি। এসব অশ্লীল কথা আর সহ্য করতে না পেরে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। দেখে তো মনে হয় শিক্ষিত পরিবারের ছেলে, তবে এই কিরূপ অশ্লীল ভাষা! আপনার ঘরে মা বোন নেই? এতই যখন শরীরের কুরকুরানি, আপনাদের জন্য পতিতালয় কিসের জন্য খোলা? ওইখানে যান, নির্দ্বিধায় কুরকুরানি কমে যাবে। কথাটি বলে সবাইকে পাশ কাটিয়ে আর্মি সোজা পথে হাঁটা ধরে সেদিকে তাকিয়ে ছেলেটি গালে হাত চেপে চেয়ে থাকে এবং রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠছে। একে আমি ছাড়বো না। এই থাপ্পড়ের উসুর আমি তুলবো। এই ক্যান্ডি ফেস দে। পাশ থেকে একজন ছোট্ট প্যাকেট এগিয়ে দিল। ছেলেটি সেটি মুখে পুরে ছিবলো ধীরে ধীরে। কিছু একটা অদ্ভুত ঘটে গেল। ছেলেটির চোখ আরো লাল হয়ে উঠল, মুখে এক অস্বাভাবিক তৃপ্তির হাসি ফুটল। মনে হলো যেন শরীরের সব রক্ত থকথক করে ফুটতে শুরু করেছে। ছেলেটি ক্যান্ডি ফ্রেশ খেয়ে কেমন যেন তৃপ্তি পেল। কি আছে এই ক্যান্ডি ফ্রেশে? ধৈর্য শব্দটা ছোট্ট হলেও এর অর্থ বৃহৎ। ধৈর্য সবার থাকে না, এটি একটি অপেক্ষমান সব, যা সবার প্রকাশে কাটানো সম্ভব হয়ে ওঠে না। ঠিক তেমনি তিথিও আজ প্রায় ধৈর্যহীন। প্রায় 3টা দিন ধরে আদিত্যকে যতবার খুশির সুখবরটি দেওয়ার জন্য চেষ্টা করেছে, ততবারই তিথি ব্যর্থ হয়। কেননা সময় স্বল্পতার কারণে এই সুখবরটি দেওয়া হয়ে উঠছে না। কেননা কোনো না কোনো রকম বাধা বিপত্তি পড়ে যাচ্ছে। এতে করে তিথির মন মেজাজ আজ পুরোই চাঙ্গে। তখন টুংটুং করে মোবাইলে ভাইব্রেশন করে উঠছে। তিথি সেদিকে তাকিয়ে থম মেরে বসে রয়। তবে সে কলটি রিসিভ করছে, কিন্তু অনবরত বেজে যাওয়ার কারণে অবশেষে কলটি তুলল। ওপাশ থেকে শোনা যায় এক নরম কঞ্চ। জনাবার কি রাগ উঠেছে নাকি? তিথি নিশ্চুপ। আবারও ফোনের ওপাশ থেকে আদিত্য বলে উঠছে। কি হলো, কথা বলছিস না কেন? চুপ থাকলে কিন্তু আমি কল কেটে দেব। এবার তিথি নিশ্চুপ। ম্যাডাম, রাগ করে কি গাল ফুলে রেখেছেন? তিথি এবার আওয়াজ করে বলল। আপনার মাথা ফুলিয়ে রেখেছি, একদম আমার সাথে কথা বলতে আসবেন না। জান প্লিজ, এইভাবে ঝগড়া করে সময়টা নষ্ট করিস না। বহু কষ্টের সময়টুকু তোর জন্য বরাদ্দ করি, একটু তো বোঝ। তিথি এবার যেন একটু গলিয়ে যায়। শুনুন না। বল জান। তিথির মুখে একসাথে হাসি ফুটে উঠলো। সে বলতেই যাবে, আদিত্য স্যার। পেছন থেকে ফিরে তাকিয়ে দেখে তানভীর দাঁড়িয়ে আছে এবং আদিত্য কি যেন একটা বলল। এমত অবস্থায় আদিত্যের সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়ে দৌড় লাগায়। তিথি হাওয়াগোবার মতন শুধু ফোনটা কানে গুজে থম মেরে বসে রয়। সে শুধু শুনতে পেল কল কাটার পিক পিক শব্দ। তিথির মন দুঃখে কষ্টে ভরে গেল। সে রাগান্বিত হয়ে মোবাইলটা দূরে ছুঁড়ে মারে। কেন এমন করছেন? আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন আমার? কখন শুনবেন আমার মনের কথা? আর আমার ভেতরে আর একটা অংশ বেড়ে উঠছে, আপনার অংশ, আপনার রক্ত। কখন শুনবেন আমার কথাটা? এদিকে আদিত্য তানভীরের সাথে সেনানিবাসের স্টোর রুমের দিকে দৌড় লাগায়, যেখানে আগে থেকেই লেফটেন্যান্ট কর্নেল ফারহান উপস্থিত ছিল। আদিত্যকে দেখা মাত্র ফারহান বলে। আদিত্য, অনেক খুঁজে এটা পেলাম। এই একটা ডায়েরি ছিল কর্নেল সাদমান হোসেনের। তিনি এখানে ড্রাগ ফেরি 205 সম্পর্কে সব তথ্য লিখে রেখেছে হয়তো। আদিত্য দেরি না করে ডায়েরিটি নিয়ে নেয়। সাথে কিছু কাগজপত্র ছিল, লেখা দেখে বোঝা যায় প্রায় অনেক বছর আগের। আদিত্য ডায়েরির পাতা একের পর এক করে উল্টাতেই থাকে, যেখানে স্পষ্ট করে লেখা ছিল ক্যান্ডি ফ্রেশ। আদিত্য ফারহানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। স্যার, ক্যান্ডি ফ্রেশ কি? আদিত্য, আমার এই ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই। আদিত্য নির্বিঘ্নে তাকিয়ে থাকে ডায়েরির দিকে। সে মনে মনে ভাবে কি আছে। ক্যান্ডি ফ্রেশ কি আছে এর মধ্যে? আব্বু, আমার টিকিট এসে গেছে, আমাকে আগামীকালে যেতে হবে।
রেদনের কথাটি যেন পুরো ড্রয়িং রুম জুড়ে একটা বিস্ফোরণ ঘটিয়ে ফেলল। তুর্য খান খবরের কাগজ থেকে চোখ সরিয়ে ছেলের দিকে রুষ্ট চোখে তাকায়। রান্নাঘরে যখন তিথি আর তাহমিনা নাস্তা তৈরি করছিলেন, রেদনের কথায় কিছুটা হলেও তাহমিনার হাত কেঁপে ওঠে। সে রান্নাঘর থেকে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে আছে, যেখানে সবার সামনে রেদওয়ান দাঁড়িয়ে আছে। তখনই আরেক বিস্ফোরণ ঘটালেন তুর্য খান। তিনি বরাবরই খুব শান্তশিষ্ট একজন ব্যক্তি, কখনো কোনো বিরোধিতা পছন্দ নয় তার। কিন্তু ছেলের কথাটা তার পছন্দ হয়নি। টেবিলে খবরের কাগজখানা ছুঁড়ে ফেলে দিয়ে সহসাই গর্জে উঠলেন। রেদওয়ান, তোমার সমস্যাটা কোথায়? আমাদের বিজনেসটা কে দেখবে? তোমরা যে যার মন মর্জির মতো চললে এই বিজনেস কে দেখবে? রেদওয়ান পুরো নির্বাক। সে তো চায় না যেতে, কিন্তু তাহমিনার সামনে সেও থাকতে চায়। তাই তো এই সিদ্ধান্তই নিয়ে নিল। আব্বু, আমি আমার শেষ কথা বলে দিয়েছি, আমি আগামীকাল চলে যাব। কথাটি বলে আর এক মুহূর্ত রেদন সেখানে দাঁড়ায় না, সোজা নিজের রুমে চলে যায়। এদিকে তুর্য খানের স্ত্রীর দিকে তাকিয়ে আছে। তখন ইকবাল খান ভাইয়ের রাগ বুঝতে পেরে একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। তিনি ভাইকে বুঝ দিয়ে বলেন, ভাইয়া থাক, রাগ করিও না। কি করার, ছেলেগুলো বড় হয়েছে, নিজেরা নিজেদের মন মতো চলছে। আমাদের কথা কি তারা ভাবছে না তো? দেখছো না আমার ছেলেটা মাসখানেক হয়ে যাচ্ছে, তবু তার সন্ধান নেই। কই আছে ছেলেটা জানি না। তিথি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে তাহমিনাকে। রেদন ভাইয়ের কথাটা শোনা পর্যন্ত কেমন যেন হাঁসফাঁস করছে। ভাবি, কি হয়েছে তোমার? তাহমিনা মাথা নাড়িয়ে জানায়, কই কিছু হয় নাই তো। তিথি সন্দিহান দৃষ্টিতে তাকায়। ভাবি, তুমি রেদন ভাইয়াকে ভালোবাসো তাই না? সঙ্গে সঙ্গে তাহমিনার হাত থেকে চামচ পড়ে যায়। নজর এইদিক ওইদিক ঘুরিয়ে কথা এড়ানোর চেষ্টা করে। থাক এসব কথা তিথি, তুমি বলো আদিত্যকে এখনো বলতে পারো নাই? তিথি মন খারাপ করে মাথা নাড়ে। না, এখনো বলতে পারিনি। ওনার শুধু কাজ আর কাজ। কি বলো, এখনো বলনি? মাস পেরিয়ে গেছে তো, কখন বলবা সবাইকে? তুমি একটা কাজ করো, আদিত্যকে পরে বলবা আর কি, পরিবারের সবাইকে বলে দাও। তিথি কথাটা নাকচ করে দেয়। না, আমি ওনাকে বলার পরই তারপর সবাইকে বলবো। যদি অপেক্ষা করতে হয় তো করব, সমস্যা নেই। জানো তিথি, আমার না কেমন জানি লাগছে, কোনো কিছু কি খারাপ হতে যাচ্ছে জানি না। তৃতীয় কথাটা ভাবে, তারও তো কেন জানি মনে খুঁতখুত করছে। তাহমিনের সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, এটা হবে না, তোমার আর কিছু করতে হবে না। তুমি রুমে গিয়ে রেস্ট করো, আমি সামলে নিব। আমার লক্ষ্মী বোনটা, চিন্তা করো না, সবকিছু ঠিক। তিথিকে তার রুমে পাঠিয়ে দিয়ে সব কাজ ছেড়ে নেয়। তাহমিনা সব দিক দিয়ে পারফেক্ট, শুধু সৌন্দর্যের দিক দিয়ে তাকে কেউ হারিয়ে ফেলতে পারবে। হাসি খুশি মনে তাহমিনা রুমের দিকে পা বাড়ায়। রুমে যেতে দেখে রেদওয়ান বিছানার ল্যাপটপ নিয়ে পড়ে আছে। তাহমিনা আর তাকে বিরক্ত করেনি, তাই ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। তখনই ঘর কাঁপিয়ে তাহমিনার মোবাইলে রিং হয়, কিন্তু ধরার মতো কেউ নেই। রেদওয়ান পাশের টেবিলে থাকা তাহমিনার মোবাইলে উকি দিয়ে তাকায়। যখনই স্ক্রিনে তানভীরের নামটি দেখে তৎক্ষণাৎ তার রাগ বাড়তে থাকে। ওয়াশরুমে থেকে তাহমিনা বেরিয়ে একটু রেস্ট নিতে যাবে, আবারও ঘর কাঁপিয়ে ফোনটা বেজে ওঠে। মোবাইলটি নিয়ে তাহমিনা বেলকুনিতে চলে যায়। রেদওয়ান সেদিকে তাকায়, দাঁত কিরমির করে উঠে সেদিকে তাকিয়ে থাকে। হ্যাঁ বলো তানভীর। ফোনের ওপাশ থেকে তানভীর তাহমিনাকে ড্রাগবেরি 205 মিশনটি সম্পর্কে নানান তথ্য দিতে থাকে। বুঝলাম, ক্যান্ডি ফ্রেশ কি সেটাই আগে আমাদের খুঁজে বের করতে হবে। তাহমিনা কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা শোনো, আদিত্য কোথায়? আমি এই কারণে তোমাকে কল দিয়েছি। আমরা যখন থেকে ক্যান্ডি ফেস সম্পর্ক জানতে পেরেছি, তখন থেকে স্যারকে ঢাকায় আরও একটি মিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরও মাসখানিকের জন্য। তানভীর তখন ফোনের ওপাশ থেকে বলে উঠল, জানি না, তবে সামনে অনেক কিছুই হয়তো ঘটতে যাচ্ছে। তাহমিনা এই কথাটি শুনে পুরো অবাক। কল কেটে তাহমিনা সোজা রুমে চলে আসে। তাকিয়ে দেখে বিছানার এক কোণেতে পাশ ফিরে রেদওয়ান শুয়ে আছে। তাহমিনা সোজা বিছানার দিকে এগুলো। রেদওয়ান বিছানা থেকে ফট করে উঠে বসে সোফায় গিয়ে শুয়ে পড়ল। তাহমিনার আর কি করার, সে শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থেকে তাকিয়ে আছে। এরই মাঝে তাদের মধ্যে আর কোনো কথোপকথন হয়নি। অবশ্য তাহমিনা আর কথা বলতে চায় না।
পরের দিন সকালে খুব ভোরে ভোরে সবাই জেগে উঠল, কেননা রেদওয়ানের 8টায় ফ্লাইট। রেদওয়ান তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, প্রায় অনেকটা দেরি হয়ে গেল। ওইদিকে রান্নাঘরে জুই খান তো শুরুই করে দিয়েছে কান্না। ছেলে তার আবারও ওপারে পাড়ি দিবে, কখনো আসবে জানে না। তিনি ছেলের জন্য আচার, মিঠাই আরও নানা রকম পদ তৈরি করে দিচ্ছে। সোফায় তো থম মেরে বসে আছে খান বাড়ির 3 ছেলে। তারা তো তামাশা দেখবে, কেননা তাদের তো কথার কোনো গুরুত্ব নেই। ছোট্ট আপরা সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, সবার মন খারাপ। তিথি, স্নেহা আর মধু মিলে চুপচি করে বসে আছে। বিপরীতে কুদ্দুসেরও মন খারাপ, কেননা তার নাচের সঙ্গী চলে যাচ্ছে। এখন আর কার সাথে মজা করবে? রেদওয়ান ফর্মাল গেটআপে রেডি হয়ে নিচে নামে। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে জুই খান দৌড়ে এসে ছেলের বুকে ঝাঁপিয়ে পড়ে। বাবারে, যাস না আমাদের ছেড়ে, লাগবে না আমাদের এত টাকা পয়সা, শুধু তুই থেকে যা। রেদওয়ান মাকে আগলে নিয়ে মুচকি এসে বলে, আরে মা, কি বাচ্চামো করছো? আসবো খুব তাড়াতাড়ি, চিন্তা করো না। রেদওয়ান সবার সাথে কুশল বিনিময় করলো এক এক করে। কুদ্দুস তো পুরোই কেঁদে উঠল। রেদওয়ান ভাইয়া, তুমি চলে গেলে মাল খাবো কার সাথে? তুমি যেও না প্লিজ। আরে কুদ্দুস, আমার টাকলা, ফিরে আসবো খুব তাড়াতাড়ি, এসেই আবার শুরু হবে। এভাবে এক এক জনকে এক একভাবে ভরসা দিতে থাকে। দূর থেকে তাহমিনা এসব দেখে চলেছে, তার চোখ দুটো খুব লালছে। রেদওয়ান যাওয়ার সময় একটু থেমে ফিরে তাকায়, কিন্তু তাহমিনা মুখ ফিরিয়ে নেয়। রেদওয়ান হয়তো এটুকু আশা করেছিল তাহমিনা একবার হলো তাকে আটকাবে, কিন্তু সে হতাশ। রেদওয়ান বুকে পাথর দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। এদিকে কেউ একজন জানতেও পারল না তার হৃদয় ঝড় বইছে। রেদওয়ান যত দূরে যাচ্ছে তাহমিনার তত কষ্ট হচ্ছে দ্বিগুণ। সে পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে বাগান পর্যন্ত দাঁড়ায়। ওই তো দূর থেকে দেখা যায় কালো গাড়িতে রেদওয়ান বসে আছে এবং ইঞ্জিনের ভয়ঙ্কর আওয়াজ করে গাড়িটি ধীরে ধীরে চলতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাহমিনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণেই কালো গাড়িটি তার দৃষ্টির সীমানার বাইরে বেরিয়ে পড়ে। দপ করে মাটিতে বসে পড়ল, বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। তাহমিনা কি করে এই মনকে সান্ত্বনা দিবে? কি করে? সে এখন খুব ছটফট করছে। তার সাথে ঝগড়া করার মতো কেউ নেই, সত্যিই কেউ নেই। কেউ আর বলবে না তুই একটা কালো জন্তু বাঘিনী। কেউ আর পায়ে পায়ে ঝগড়া করবে না। এবার সত্যি সত্যি তাহমিনার চোখে পানি এসে যায়। সে খুব করে চাইছে রেদওয়ান আবার ফিরে আসুক, সত্যিই ফিরে আসুক। তাহমিনা আশ্চর্য হয়, এটা তো রেদওয়ানের কণ্ঠ, কিন্তু এখন এখানে তাহমিনা চোখ তুলে তাকায়। তাকাতে সে হতভম্ব হয়ে যায় দণ্ডায়মান রেদওয়ানকে দেখে। আপনি? হ্যাঁ আমি তো। আপনি না চলে গেলে? রেদওয়ান ট্রাউজারের পকেটে হাত গুজে বলে, আবার চলে এসেছি। আসলে আমার না কেন জানি ময়দান ছেড়ে পালাচ্ছি মনে হচ্ছে। আমি চলে যাব এরই ফাঁকে তুই তলে তলে টেম্পু চালাবি, তাই না? তাহমিনা উঠে দাঁড়ায়। কি বলছেন এইসব? ঠিকই বলছি। তা তোর চোখে পানি কেন? কাঁদছিলি আমার জন্য? এই লুচ্ছার জন্য কাঁদছিলি? তাহমিনা চোখের পানি মুছে নজর এড়িয়ে বলে, মোটেও না, চোখে কি একটা পড়েছিল তাই পানি চলে এসেছে। আপনার জন্য কেন কান্না করব? রেদওয়ান ধীরে ধীরে তাহমিনার দিকে এগিয়ে তার কোমর জড়িয়ে ধরে। ও তাই বুঝি? এই লুচ্চার জন্য তোর মন পুড়ে না? নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, না, আপনার মতো লুচ্চার জন্য কেন মন পড়বে? হুটহাট এইভাবে স্পর্শ করবেন না, একদম লুচ্চা বেটা। রেদওয়ান ছেড়ে দেয় এবং তাহমিনার কপালে চোক্কা মেরে বলে, যা বেটি, দূর হ। রেদওয়ান পা চালিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। পিছু পিছু তাহমিনাও মুচকে এসে এগোতে থাকে। রেদওয়ানকে দেখে সবার চোখ ছানা পড়া। রেদওয়ান নিজের অ্যাটিটিউড বজায় রেখে নিজের ভঙ্গিমাতেই বলে, গাইস, আই অ্যাম ব্যাক। কুদ্দুস তো ইয়াহু বলে জোরে একটা চিৎকার দেয়। রেদওয়ান মজার ভঙ্গিমাতে তুজক খানের উদ্দেশ্যে বলে, আগামীকাল থেকে অফিসে জয়েন করছি আব্বু। এবার তো আমার প্রতি তোমার আর কোনো অভিযোগ নেই। এই কথাটি সবার পছন্দ হলেও একজনের কিন্তু পছন্দ হয়নি। নিস্তব্ধ রাত, চারিদিক নিঝুম, বাতাস পর্যন্ত যেন থমকে গেছে। সেনানিবাসের পুরনো অংশের দিকে ধীরে ধীরে এগোচ্ছে আদিত্য আর তানভীর। প্রায় মাসখানেক পর আদিত্য আবারও ফিরেছে এখানে, কিন্তু আজকের এই ফেরা একেবারে সাধারণ নয়।
তাদের চোখে ভয় আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ। তাদের পদক্ষেপের শব্দ ফাঁকা করিডোরে অদ্ভুত এক প্রতিধ্বনি তুলছে। আদিত্যের হাতে ধরা মোবাইলের ওপাশে কানেক্ট রয়েছে তাহমিনা। অবশেষে তারা সেই পুরনো স্টোর রুমে পৌঁছে যায়। ধুলোমাখা ঘরের কোণে কাঙ্ক্ষিত জিনিসটা পড়ে আছে, কর্নেল সাদমান হোসেনের বহু প্রতীক্ষিত ডায়েরি। আদিত্য ডায়েরিটা হাতে তুলতে ফোনের ওপাশ থেকে তৎপর কণ্ঠে তাহমিনা বলে উঠছে, আম শিওর এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যা আমরা এখনো খুঁজে পাইনি। আদিত্য আর তানভি ডায়েরিটার প্রতিটি লাইন মন দিয়ে পড়ছে, কিন্তু নতুন কিছু চোখে পড়ছে না। বারংবার তারা একই লাইন লেখা পড়ে অনুভব করছে কিছু একটা তারা মিস করে যাচ্ছে। অজানা আশঙ্কা তাদের বুকের ভেতর থপ করে উঠছে প্রতিনিয়ত। হঠাৎ আদিত্যের চোখে পড়ে ডায়েরির খালি পৃষ্ঠাগুলোর দিকে। সেই পৃষ্ঠাগুলো উঁচে পাল্টে দেখে বিস্মিত গলায় বলে উঠছে, শোনো, খালির পৃষ্ঠাগুলো এমন দাগ দাগ কেন দেখাচ্ছে? কোনো লেখা তো নেই এখানে। তানভীর আর তাহমিনা নীরব, তাদের কিছু মাথায় আসে না। হঠাৎ আদিত্যের মাথায় এক চিন্তা আসে। সে তানভীরকে তাড়াহুড়ো করে বলে, তাড়াতাড়ি একটা লাইটার নিয়ে আসো তানভীর। ইয়েস স্যার। তানভীর আর কোনো প্রশ্ন না করেই দৌড়ে গিয়ে লাইটার নিয়ে আসে। আদিত্য সাবধানে একটা খালি পৃষ্ঠার নিচে আগুনের তাপ ধরল। কয়েক সেকেন্ড পরপরে অবিশ্বাস্য ঘটনাই ঘটে যায়। পৃষ্ঠার উপর আস্তে আস্তে কালো হরফগুলো লেখা ফুটে উঠতে থাকে। তানভীর বিস্ময়ে চমকে উঠে বলে, এটা তো পুরো ম্যাজিকের মতোই লাগছে। আদিত্য কিঞ্চিত হেসে উঠল। আমার শ্বশুর মশাই যে হেভি বুদ্ধিমান ছিলেন সেটা এখন বোঝা যাচ্ছে। এটা হিট সেন্সিটিভ ইঙ্ক বা ম্যাজিক হিট পেন দিয়ে লিখেছিলেন এগুলো, তাই এতদিন কেউ পড়তে পারেনি। ফোনের ওপাশে থেকে উত্তেজিত হয়ে তাহমিনা বলে উঠল, আচ্ছা বাদ দাও, লেখাগুলো পড়ো তাড়াতাড়ি, একটু সময় নষ্ট করুন না। আদিত্য আর তানভীর এক মুহূর্তেও দেরি না করে ধীরে ধীরে সেই অদৃশ্য লেখা পড়তে শুরু করলো। কয়েক মিনিট পরেই তাদের মুখের রং বদলে যায়। তারা বুঝতে পারে ডায়েরিতে ক্যান্ডি ফ্রেশের আসল রহস্য লুকিয়ে আছে। কিন্তু যখন তারা পরে ক্যান্ডি ফ্রেশের কার্যকারিতা তার আর সরবরাহের তথ্য জানলো, তখন তারা দুজনে স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকায়। আদিত্য বিড়বিড় করে বলে, ক্যান্ডি ফ্রেশ, এটা আসলে ড্রাগস। তাহমিনা আতঙ্কিত কণ্ঠে বলে, কি? এটা কি করে হতে পারে আদিত্য? ক্যান্ডি ফ্রেশ ড্রাগস? আদিত্য তখন দৃঢ় গলায় জবাব দেয়, হ্যাঁ, এখানে স্পষ্ট করে লেখা আছে ক্যান্ডি ফ্রেশের মাধ্যমে এই দেশে কিশোর যুবকদের হাতে ড্রাগস সরবরাহ করা হচ্ছে, আর সেটা আইনের চোখে ফাঁকি দিয়ে। এটা মূলত দেখতে একটা চকলেটের মতো, কিন্তু তার ভেতরে রয়েছে সত্যিকার ড্রাগস। তানভীর চিন্তিত কণ্ঠে বলে, তাহলে এই ক্যান্ডি ফ্রেশই আসল ড্রাগবেরি 205? আদিত্য ডায়েরিটি বন্ধ করে একটু একটু করে এগোতে বলে, হাজারো যুবকের মাঝে ক্যান্ডির মাধ্যমে তারা ড্রাগস দিয়ে থাকে। তারা স্টোর রুমে থেকে ডায়েরিটি সেখানে রেখে বেরিয়ে যায় ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। তানভীর আর আদিত্য আজ দুজনেই একই রুমে থাকবে। আদিত্য ফ্রেশে বিছানায় ধপ করে বসে পড়ল তখনই। তানভীর খাবার নিয়ে এসে টেবিল সাজিয়ে রাখে। আদিত্য আর কোনো অজুহাত না দেখিয়ে খেতে বসে পড়ে। দুজনে কথার মধ্যে দিয়ে খেতে থাকে আর ফাঁকে আদিত্য জানায়, বুঝলে তানভীর, আগামীকাল বাইরে যাব, বউটাকে খুব মিস করছে। এতদিনে হয়তো মুখ ফুলে বসে আছে, কিন্তু কি করব, যোগাযোগ তো আর করা যায় না। তানভীর মুচকি হেসে বলে, হ্যাঁ আপনি যান বাড়িতে, ভাবি হয়তো আপনার অপেক্ষায় রয়েছে। খান মঞ্জিলের বাড়ি, পুরো বাড়িতে এক বিশাল কাণ্ড ঘটিয়ে ফেলেছে কুদ্দুস। গতকালকে জরিনা এসেছে সালমা বেগমের সাথে। কুদ্দুস তাকে দেখার সাথে সাথে বলে ওঠে সে জরিনাকে বিয়ে করবে এবং আজই। এ নিয়ে বাড়িতে এক লঙ্কা কাণ্ড বাঁধিয়েছে। আব্বু, আমি আজকেই আমার জরিনাকে বিয়ে করব। আজকে মানেই আজকে। বুলবুল চাচা পায়ে জুতো খুলে ছুঁড়ে মারলেন কুদ্দুসের উদ্দেশ্যে। বিয়া করিবি? তোর যোগ্যতা আছে? তোর মতো পরে কিল্লায় বিয়ে করতে যাইব ইতি? ড্রয়িং রুমে ততক্ষণে সবার উপস্থিতি হয়ে যায়। সবাই মিলে বাপ ছেলে কাণ্ড কারখানা দেখছে। আব্বু, আমাকে জরিনার সাথে বিয়ে দিয়ে দাও বলছি, নাহলে কচু গাছে ফাঁসি দিব কিন্তু আমি। তো যাস না, ফাঁসি দিয়ে মরি যা। তোর মতো পর বাঁচি থাকার দরকার নাই। বাপ ছেলের কথার মধ্যে জেনে ঢুকে পড়ে এবং সে বলতে থাকে, আই কে তোমাকে বিয়ে করছে কুদ্দুস? আমি তোমাকে জীবনেও বিয়ে করব না। কুদ্দুস জরিনার মাথায় টুক্কা মেরে বলে, এই চুপ, তুই এখন কথা বলিস না, তোর সাথে পরে কথা বলবো।
কুদ্দুস আর বুলবুল চাচার মধ্যে সকাল সকাল আবার এক দফা ঝগড়া শুরু হয়। সবাই সোফায় বসে বসে স্নেহা, তাহমিনা, মধু, তিথি আর রেদওয়ান কোনো টিভি শো দেখার মতো করে এনজয় করছে, আর বাকি বড় সদস্যরাও দাঁড়িয়ে আছে। প্রায় অনেকক্ষণ কথা কাটাকাটি হচ্ছে বাপ ছেলের মধ্যে। এরই মাঝে বিরক্ত হয়ে ইকবাল খান খুঁজে উঠলেন। থামো এবার তোমরা, কি শুরু করছো সকাল সকাল? তোমাদের এই ড্রামাগুলো দেখার জন্য বসে আছি। তিনি এসব কুদ্দুসের দিকে এগিয়ে গিয়ে বললেন। কুদ্দুস, হঠাৎ তুই জরিনাকে কেন বিয়ে করতে চাইছিস? কুদ্দুস স্পষ্ট ভাষায় বলে দেয়। আমি জরিনাকে ভালোবাসি, তাই ওকে আমি বিয়ে করতে চাই। তখনই বুলবুল চাচা আরেক দফা ফুঁসে উঠেন এবং কুদ্দুসের মাথায় চাপড় মারতে থাকেন। এটা দেখে ইকবাল খান বিরক্ত বোধ করলেন। আহা চাচা, কি করছেন? এভাবে ছেলেটাকে মারছেন কেন? আমাকে ব্যাপারটা বুঝতে দিন। ইকবাল খানের কথায় বুলবুল চাচা থেমে যান। কুদ্দুস, তুই জরিনাকে বিয়ে তো করবি, কিন্তু কিভাবে ওর দায়িত্ব নিবি বল আমাকে। আমাদের বাড়িতে কাজ করে। তবু আমি চাকরি করব তো। আমি একটা বাড়ি তৈরি করব, আমাদের বাড়ি। সেখানে আমি আর জরিনা মিলে সুখে শান্তিতে সংসার করব। ইকবাল খানের কিছুক্ষণ খুব ভালো করে কুদ্দুসকে দেখছেন। এই তো কয়েক বছর আগে ছেলেটি এসেছিল বুলবুল চাচার সাথে, তাদের চারজনকে ঠাঁই দিয়েছিল এই খান মঞ্চিলে। ইকবাল খান বরাবরই নিশ্চুপ মানুষ, কিন্তু তিনি সবসময় সবার সামনে রাগী হওয়ার ভান করেন। এই তো কুদ্দুসকেই তো কত না শাস্তি দিল। কয়েক মাস আগে তো চুলগুলো কেটে নাড়া করে দিয়েছিল, এখনো একটু একটু চুল গজে উঠেছে কুদ্দুসের মাথায়, কিন্তু আজ যেন কোনো নতুন কুদ্দুসকে দেখছে। কুদ্দুস, মজা নয়, সত্যি করে বলতো, তুই কি সত্যি জরিনাকে ভালোবাসিস? কুদ্দুস আজ যেন বেশি ইমোশনাল হয়ে আছে। যার মুখে সবসময় হাসি থাকতো, সে আজ যেন একটু বেশি দুঃখী হয়ে আছে। কুদ্দুস ইকবাল খানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। ইকবাল খানের লুঙ্গিটা টেনে ধরে বলে, আপনার লুঙ্গির কসম, আমি সত্যি জরিনাকে ভালোবাসি। কুদ্দুসের কাণ্ডে ফিক করে হেসে উঠল তিথি, সাথে সাথে রেদওয়ান, তাহমিনা আর বাকিরাও। ইকবাল খান দূরে সরে গিয়ে রাগান্বিত খঞ্চে বলে, মজা না করে সত্যি সত্যি বল কুদ্দুস। কুদ্দুস এখন আর মজার ছলে নেই, সে সবার সামনে বড় বড় গলায় বলে, সত্যি 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 আমি জরিনাকে ভালোবাসি। আমি জানি আমি একটু পাগলাটে স্বভাবে, কিন্তু তোমরা তো জানো আমি কত ভালো, তাই না? তো ওই ভালো মন দিয়ে আমি জরিনাকে ভালোবাসি। কুদ্দুস ইকবাল খানের কাছে গিয়ে কানে কানে ফিসফিস করে পড়ে, প্লিজ আমার বিয়েটা করে দাও প্লিজ, নাহলে কিন্তু রাতে বউয়ের সাথে শান্তিতে ঘুমাতে দিব না। ভালোই ভালোই বলছি, বিয়েটা আপনি দাঁড়িয়ে করে দিন, তা না হলে আপনার বউকে আপনি ভুলে যান। কুদ্দুসের এমন কথা ইকবাল খান যেন আরো তেতে গেলেন। কি করবি রে তুই? করাবো না বিয়ে, যা। আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আপনি ওই দিন বাজারে গিয়ে কোনো বেডির সাথে দোকানে বসে চা খেয়েছেন, সব দেখছি কিন্তু আমি, সব। কথাটি শুনতে বাকি কিন্তু ইকবাল খানের বিষম উঠতে দেরি হলো না। তিনি চোখ বড় বড় করে কুদ্দুসের দিকে চেয়ে আছে। এতে কুদ্দুস হাত পাচ্ছি কেলিয়ে একটি হাসি দেয়। আমাদের বিয়েটা করে দিন, না হলে আমি এই ছবি সব দেখাবো চাচিকে। ইকবাল খানের চোখে যেন আগুন ছড়ছে, কিন্তু বেচারা কি করবে, পুরনো বেলার বান্ধবী, তাই তো দেখা হওয়ার সাথে সাথে চা খেতে চলে যায়। কিন্তু এই ছবি যদি সুফিয়া খানের হাতে চলে যায় তাহলে ইকবাল খানের রক্ষিণী। তিনি ভয়ে একটা ঠোক গেলেন। এইবার সবার উদ্দেশ্যেই বলে হচ্ছে হোক বলে সবাই চিৎকার করে কুদ্দুসকে উৎসাহ দিতে থাকে, কিন্তু বুলবুল চাচা যেন এদের লাভ স্টোরি ভিলেনি হয়ে দাঁড়ালেন। তিনি কিছুতেই রাজি হচ্ছেন না বলে কুদ্দুস বুলবুল চাচা লুঙ্গি ধরে ঘাটে বসে থাকে। অনেকক্ষণ হওয়ার পরেও লুঙ্গি ছাড়ছে না কুদ্দুস। আব্বু হয় রাজি হয়ে তাও, না হলে আজ আমার হাতেই তোমার সম্মান রয়েছে। লুঙ্গি টান দিলে মানচিত্র দেখা যাবে, হয় রাজি হও, নাহলে মানচিত্র দেখাও। বুলবুল চাচা অনেক চেষ্টা করছে লুঙ্গি ছাড়ানোর, কিন্তু ফলাফল শূন্য আসছে। কিছুতেই কুদ্দুস লুঙ্গি ছাড়ছে না, তাই বাধ্য হয়ে তিনি মান সম্মানের ভয় উচ্চারণ করেন, ঠিক আছে, যা ইচ্ছা করগুই। ব্যাস কুদ্দুসকে আর ভাইকে সে লুঙ্গি ডান্স দিতে শুরু করে, কিন্তু তখনই বাধা হয়ে আসে জরিনা। আমি বিয়ে করব না এই টাকলাকে। এই বিয়ে করবি না?
হ্যাঁ, চাপকে পিঠের ছাল তুলে দিব জরিনা। কত সহজ। আয় না, তোর পা ভেঙে ল্যাংড়া করে রাখবো, হারামজাদা কোথাকার। কুদ্দুস ক্ষিপ্ত গতিতে গিয়ে জরিনার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তারপর জরিনা রাজি হয় না। মূলত জরিনা কুদ্দুসকে আরেকটু ছটফট করাতে চাচ্ছে। এইদিকে কুদ্দুস তো পুরোই পাগল। সে জরিনার হাত ধরে চোখে আগে থেকে থুতু দিয়ে রেখে নেকা কান্না ভান করে বলতে থাকে, আমার ফুলটুসি, আমার ময়না পাখি, রাজি হয়ে যা প্লিজ, তোকে খুব আদর দিব তো, প্লিজ প্লিজ রাজি হয়ে যা, আমার বউ হয়ে যা প্লিজ প্লিজ। জরিনা কুদ্দুসের বাচ্চামো দেখে মনে মনে হাসছে, কিন্তু উপরে উপরে রাগের ভান ধরে আছে। হবি না আমার ভাবা গুবার মা, প্লিজ। জরিনার এইবার মাথা নিচু করে মুচকি হেসে মাথা এদিক ওদিক নাড়ায়। সাথে সাথে বাড়িতে যেন একটা হইচই লেগে যায়। মধু, কুদ্দুস, তিথি আর স্নেহা আনন্দে লাফাতে থাকে। অবশ্য তিথি এত লাফালাফি করছে না, কারণ সে এখন 2 মাসের গর্ভবতী। আজও তার মন ভীষণ খুশি। আদিত্য ভোর ভোর মেসেজ পাঠিয়েছে সে আজকে আসছে। এতে যেন তিথির অপেক্ষার অবসান ঘটবে। ইকবাল খান সিঁড়ি বেয়ে যেতে যেতে বলেন, কাজীকে কল দাও, দুপুরে বিয়ের কাজ সেরে ফেলবো। এটা শুনতেই কুদ্দুস আবারও লুঙ্গি ডান্স শুরু করে। সে তাড়াতাড়ি তার রুম থেকে সাউন্ড বক্স এনে এসে গান লাগিয়ে দেয়। তারপর শুরু হয় তার লুঙ্গি ডান্স। তার খুশি দেখার মতো। মির্জা আলম উপর থেকে সব দেখছে আর মনে মনে হাসছে। করো করো সবাই আনন্দ, আর বেশি দিন থাকবে না এই আনন্দ। কুদ্দুস তো পুরোই পাগল হয়ে গেল বিয়ের আনন্দে। সে জরিনাকে জড়িয়ে ধরে বলে, তুই আর জিন্দেগি, তুই অলি আর ফরান। সুফিয়া খান, বেলা খান আর জুই খান মুগ্ধ দৃষ্টিতে সবাইকে দেখছে। তখনই সুফিয়া খান বলেছে, আহ কি সুন্দর মুহূর্ত। এভাবে যেন আমাদের পরিবারের সকল মানুষ একসাথে থাকুক, কখনো যেন এই পরিবারে ফাটল না ধরে। এইভাবেই সকালটা পার হয়ে যায়। ঘরোয়াভাবে কুদ্দুস আর জরিনার বিয়ের আয়োজনটাও করা হয়। মেহমান বলতে কেউ নেই, সব পারিবারিক লোকজন। জরিনার পরিবার বলতে সাইমা বেগম আর মির্জা আলম ছাড়া কেউ নেই, কারণ সে অনাথ আশ্রমে বড় হয়েছে। জরিনাকে স্নেহা আর তাহমিনা মিলে সাজিয়ে দেয়। লাল একটা বেনারসি তার গায়ে জড়ানো হয়েছে। জরিনা দেখতে অনেকটাই সুন্দর, কিন্তু আজ যেন তাকে আরো বেশি সুন্দর লাগছে বউয়ের সাজে। তিথি, স্নেহা, মধু আর তাহমিনা জরিনাকে একটা রুমে রেখে তারা নিচে চলে যায়। নিচের ড্রয়িং রুমে কাজী সাহেব এসে পরে। এত অল্প সময়ে এভাবে হুটহাট বিয়েতে যেন গৃহিণীদের ব্যস্ততা বেড়ে যায়। কুদ্দুসকে সবাই কাজের লোক বললেও খান মঞ্জিলের প্রত্যেকটা ব্যক্তি তাদের আপন মানুষ হিসেবে ভাবে। রান্নাঘরে কুদ্দুসের মা এই ভেবেই চোখের জল বিসর্জন দিচ্ছে। সুফিয়া খান এসে তাকে সান্ত্বনা দেয়। আরে কাঁদছো কেন? কুদ্দুস তো আমারও ছেলে, ওকে ছেলের মতোই দেখে এসেছি এতকাল। কান্না করো না, আজ তোমার ছেলের বিয়ে, বরং তোমার আজ হাসি খুশি থাকার দরকার, তাই না? সুফিয়া খানের কথায় কুদ্দুসের মার চোখের জল মুছে মাথা নাড়েন। ড্রয়িং রুমে হইচই বেঁধে গেছে। জরিনাকে নিয়ে এসে সোফায় বসানো হয়েছে, কিন্তু এখনো কুদ্দুসের সন্ধান পায় নাই। রেদওয়ান আর ইরফানরা মিলে কুদ্দুসকে আনতে গেছে। এদিকে কুদ্দুস পাঞ্জাবি পরে আয়নায় নিজেকে দেখে বারংবার হাসতে থাকে আর নিজেই নিজেই লজ্জা পায়। পেছনে দাঁড়িয়ে থাকা রেদওয়ান, ইরফান আর রুদ্র কুদ্দুসের কাণ্ডে গা দুলিয়ে হেসে উঠল। রেদওয়ান কুদ্দুসকে বিচ্ছেদ করে পড়ল, আরে বেটা, আর কত সাজবি? তোর বউ তো অপেক্ষা করছে। কুদ্দুস মুখে রুমাল চেপে লজ্জা মাথা নুয়ে ফেলে। আরে রেদন ভাই, আমার না ভীষণ লজ্জা লাগছে, কি করে সবার সামনে যাব? রেদওয়ান এইবার ঘর কাঁপিয়ে হেসে উঠল। কুদ্দুস রে, তোরে নিয়ে কই যাই? কিছুক্ষণ আগেই তো যে ড্রামা দেখাইলি, আর এখন কিনা লজ্জাবতী হয়ে গেছিস। কুদ্দুস যেন আরো বেশি লজ্জা নুয়ে পড়ে। সে আবারও আয়নায় তাকে নিজেকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে থাকে। সব ঠিক আছে, শুধু মাথায় তেমন চুল নেই, হালকা হালকা চুল গজাচ্ছে। কুদ্দুস মনে মনে ফিরফির করে, ইকবালের বাচ্চা, তোর জন্য আজকে আমাকে বেশি সুন্দর লাগছে না। শালা তোর পাছায় ফুরা উঠুক, সকালে তোর চুল ঝরে পড়ুক, তোর ইঞ্জিনে যেন যেন জং ধরুক শালা। কুদ্দুসকে পিরপির করতে দেখে রেদওয়ান ফিকুচকে তাকায়। কি রে, মনে মনে কাকে গালি দিচ্ছিস?
অপরদিকে জয়না সেই কখন থেকে সোফায় বসে আছে, সামনে কাজী সাহেব চ্যাপ চ্যাপ করে তাকিয়ে আছে ঝরিনার দিকে। এতে জয়নার যেন মাথায় রক্তই চড়ে বসে। তার খুব পিপাসা পেয়েছে সে কখন খেয়েছে, তারপর থেকে একটু পর্যন্ত পানিও খায়নি। জয়না মধুকে দেখার সাথে সাথে বলে, মধু, আমার ননদিনী, একটু পানি নিয়ে আসো, তৃষ্ণায় যে আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু মধু শুনলে তো, সে তো আছে নিজের সাজগোজ নিয়ে, সে দৌড় লাগায় উপরতলায়। জয়না মন খারাপ করে বসে থাকে। এ পর্যন্ত অনেকজনকে পানি নিয়ে আসতে বলেছে, কেউ কিন্তু শোনেনি তার কথা। জয়না মনে মনে মুখে আওড়ায়, শালা, যার বিয়ে তাকে কেউ আপ্যায়ন করছে না, যে যার কাজে ব্যস্ত। ওরে টাকলা, তোর একবার বিয়ে করে নেই, তারপর সব সুদে আসলে নিয়ে ছাড়বো। হারামজাদা, এতক্ষণ লাগে তৈরি হতে? জয়না অনেকক্ষণ ধরে পানির জন্য ছটফট করছে, কিন্তু কেউ পানি এগিয়ে দিল না। তাই সে নিজেই উঠে পড়ল। জয়না রান্নাঘরের দিকে এগোতে গেলেই থেমে যায়। না না, আগে গিয়ে দেখে আসি আমার টাকলাটার এত কী সাজগোজ দিচ্ছে। জয়না কুদ্দুসের রুমের দিকে চলে যায়, কিন্তু সে জানতো না আজ কুদ্দুস রেদওয়ানের রুমে তৈরি হয়েছিল। ততক্ষণে রেদওয়ানরা কুদ্দুসকে নিয়ে ড্রয়িং রুমে এসে হাজির হয়। এর পরপরই বাড়ির প্রত্যেকটা লোক উপস্থিত হয় ড্রয়িং রুমে। কিন্তু জয়নাকে দেখতে না পেয়ে কুদ্দুস তিথির উদ্দেশ্যে বলে, তাহমিনা ভাবি, আমার ফুলটুসি কোথায় গেল? তাহমিনা তখন জবাব দেয়, আরে ওকে তো অনেকক্ষণ আগে এখানে বসিয়ে দিয়েছিলাম। তখন স্নেহা বলে ওঠে, আরে হয়তো ওয়াশরুমে গেছে বোধহয়। ওরা কিন্তু ডাকবেরি মিশনটি চালু করতে সক্ষম হয়েছে। একবার ভেবে দেখেছ, আমরা যদি ধরা পড়ি এতদিনের পরিশ্রম সব শেষ হয়ে যাবে। চেয়ারে বসা অপর প্রান্তের লোকটি তখন গা দুলিয়ে হেসে বলে, আমার কাজে যে বাধা হয়ে দাঁড়াবে সে নিজের প্রাণ অকালে ঝরাবে, ঠিক কর্নেল সাদমান হোসেনের মতো। বেচারাগুলো কি নির্মমভাবে মেরেছে, তাই না? হ্যাঁ, আমার মনে হয় কি এবার আদিত্য আর তামিনারও সময় এসে গেছে পারের টিকিট কাটার জন্য। চেয়ারে বসা লোকটি আবারও গা দুলিয়ে হেসে উঠল। তোমরা? পেছন থেকে নারী কঞ্চপে ব্যক্তিগুলো পেছনে তাকে অবাক হয়ে যায়, কারণ দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে স্বয়ং জরিনা। জরিনা ভয় গুটিয়ে উঠে সে দৌড়ে পালাতে গেলেই ব্যক্তিগুলো খপ করে জরিনাকে ধরে রুমের ভেতরে ঢুকিয়ে ফেলে। জরিনার মুখ চেপে ধরে আছে, এতে জরিনা ছটফট করতে থাকে। ইস জরিনা, কেন এলি এখন? আজ তো তোর নতুন জীবন শুরু হতো, কিন্তু শেষ বিনা দোষে আজ প্রাণটা হারাবি। জরিনা চোখ বড় বড় হয়ে যায়। লোকগুলোকে দেখে সে মাথা নাড়িয়ে না চালায়, মুখ চেপে ধরা অবস্থাতে সে আকুতি মিনতি করে। জরিনা অনবরত ছাড়া পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু পাষণ্ড ব্যক্তিগুলো জরিনাকে ছাড়ে না। হঠাৎই জরিনার চোখ থেকে চপচপ করে জল গড়িয়ে পড়ে, কারণ তার পেটে অনবরত ছুরি চালিয়ে দেওয়া হচ্ছে। নৃশংসভাবে তার পেটে ছুরি চালিয়ে দেয় অমানুষগুলো। জরিনা শুধু ছটফট ছাড়া আর কিছুই করতে পারছে না। সরি জরিনা, তোকে আমার হাতে মরতে চাইনি, কিন্তু তুই যে ভুল টাইমে এসে গেলি নে। এইবার মোর অনেক লাফিয়েছিস, তোকে বাঁচিয়ে রাখা মনে আমাদের বিপদ। কথাটি বলে জরিনাকে ছেড়ে দেয়, সাথে সাথে জরিনা মাটিতে লুচিয়ে পড়ে। জরিনার রক্তে সাদা ফ্লোর চকচকে লাল রং ধারণ করে। ড্রয়িং রুমের সবাই অপেক্ষা করছে জরিনার। কুদ্দুস তো সোফায় সোজা হয়ে বসতেই পারছে না। রেদওয়ানের কানে কানে কত কথা নিয়ে ফিসফিস করছে তা বলার বাইরে, কিন্তু জরিনাটা যে কই গেল? কুদ্দুস মনে মনে বিড়বিড় করছে, ওহে আমার ফুলটুসি, এখনো আসছিস না কেন? আমার যে আর তর সইছে না। হঠাৎ মধুর একটা চিৎকারে পুরো মঞ্জিল বাড়ি যেন কেঁপে উঠল। মধু হাঁপাতে হাঁপাতে এসে কুদ্দুসকে বলে, ভাইয়া ভাইয়া ভাবি। কি হয়েছে জরিনার? কথাটি বলার সাথে সাথে কুদ্দুস দৌড় লাগায় নিজের রুমে। একে একে সবাই কুদ্দুসের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রুমের দরজার কাছাকাছি যেতেই কুদ্দুস থম মেরে দাঁড়িয়ে পড়ল। তার হাত পা অবসর উপক্রম সামনের দৃশ্যটা দেখে কুদ্দুস সেখানেই পাথরের মতো জমে গেছে। জরিনার পেটে ক্ষত চিহ্ন, তার রক্তে পুরো ফ্লোর রঞ্জিত হয়ে রয়েছে। জরিনা এখনো আলো হুশ আছে। সে কুদ্দুসকে দেখার সাথে সাথে হাত বাড়িয়ে দেয়। কুদ্দুস তাড়াতাড়ি করে জরিনাকে বুকে আঁকলে নেয়। জরিনা থেমে থেমে উচ্চারণ করে, কুদ্দুস। কুদ্দুস পাগলের মতো জরিনার মুখে হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, কি হয়েছে তোর? তোর এত রক্ত কেন? এই তুই এভাবে শুয়ে আছিস কেন?
জরিনা কুদ্দুসের মাথায় রক্ত মাখা হাত বুলিয়ে দেয় এবং জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ওরা আমাদের একটা সংসার হতে দিল না কুদ্দুস। রুমের ভেতরে সবাই স্তব্ধ হয়ে যায়। তিথি এত রক্ত দেখে প্রায় মাথা ঘোরার অবস্থা তার। তাহমিনা আর রেদওয়ান ফটাফট জরিনার কাছে চলে যায়, আসে এবং কুদ্দুসকে বলতে থাকে, কুদ্দুস, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, চল কুদ্দুস। কুদ্দুস মাথা নেড়ে জরিনাকে নিয়ে যেতে গেলে জরিনা বাধা দেয়। কুদ্দুস, নিও না, আমি আর বাঁচবো না। চুপ একদম। কুদ্দুস জরিনাকে কোলে তুলে নিয়ে যেতে থাকে। এইদিকে জরিনার শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে, তাও সে কথা বলার চেষ্টা করছে। ওরা আমাকে বাঁচতে দিল না কুদ্দুস। জানো আমি কত মিনতি করেছি, আমায় একটু বাঁচতে দাও। আমি আমি কাউকে কিছু বলবো না, তবুও ওরা আমার পেটে একের পর এক ছুরি মেরেছে। এই দেখো কুদ্দুস, কত রক্ত বয়ে গেছে। জানো আমার কত কষ্ট হয়েছিল। কথাটি শুনে সাথে সাথে কুদ্দুস দাঁড়িয়ে পড়ে, জরিনার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। এই প্রথম বোধহয় কুদ্দুসের চোখে পানি এসেছে। কুদ্দুস কখনো কাঁদে না। জরিনা আবারও কুদ্দুসের মুখে হাত বুলিয়ে বলে, বৃথা চেষ্টা করছো কুদ্দুস, আমাকে বাঁচানো সম্ভব না, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণে তোমার বুকে বুকে থাকতে চাই। কুদ্দুস জরিনার একটা কথাও শুনে সে পা চালিয়ে যেতে থাকে, কিন্তু জরিনার মুখ থেকে অনবরত ব্লিডিং শুরু হয়, যার কারণে সে থেমে যায়। জরিনা শক্ত করে কুদ্দুসের হাতটি ধরে। কুদ্দুস তো ছটফটানি করতে করতে বলে, এই এই জরিনা কথা বল, চোখ খুল, এই শাকচুন্নি চোখ খুল, ওকে স্যার আমি থাকবো কি করে, চোখ খুলে রাখ। জরিনা শেষ মুহূর্তে আমতা আমতা করে বলার চেষ্টা করে, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এটা ভাবিও না আমি তোমার পিছু ছাড়বো কুদ্দুস। আমি সব সময় তোমার পাশে, ওই আকাশের তারা হয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি কুদ্দুস। আমাকে আমাকে একটু পানি খাওয়াবে, খুব খুব তৃষ্ণা পেয়েছে, বুকটা তৃষ্ণায় খা খা করছে। কুদ্দুসের দৌড় রান্নাঘরে চলে যায়, কিন্তু ততক্ষণে প্রাণ পাখি দেহ থেকে পালিয়ে যায়। কুদ্দুস পানি নিয়ে জরিনার মুখে ধরতে গেলে সে অবাক হয়। জরিনা এভাবে তাকিয়ে আছে কেন? কুদ্দুস বাড়ির সবার দিকে চেয়ে থাকে। সবার মুখে আধার নেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। জরিনার চোখ দুটোই আটকে রয়েছে কুদ্দুসের পানে, যেখান থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। কিন্তু জরিনা এইভাবে কেন তাকিয়ে রয়েছে? কুদ্দুস জরিনার গালে থাবা মেরে বলে, এই জরিনা নে পানি খা, এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ নামা আমার থেকে, একটু হলেও চোখের পাপড়ি নাড়া। এই জরিনা। পেছন থেকে রেদওয়ান কুদ্দুসের কাঁধে হাত দিয়ে বলে, কুদ্দুস, তোর জরিনা আর চোখের পাপড়ি নাড়াবে না। কুদ্দুসের আরো পাগল প্রায় হয়ে গেছে। সে হাউমা করে কেঁদে জরিনাকে বুকে আগলে নেয়, এই এই কথা বল, এই কথা বল না। কিন্তু ওপাশ থেকে কোনো শব্দটুকু আসে না। কুদ্দুস আবারও জরিনাকে বুকে আগলে রেখে বলে, উপরাল্লাহ আমাদের কেন আলাদা করলো ফুলটুসি? কেন আমাকে ছেড়ে গেলি ফুলটুসি? আমার আমার দম বন্ধ হয়ে আসছে, তোর সাথে আমাকেও নিয়ে জানা। সবাই ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে কুদ্দুসের দিকে, যে ছেলে কিনা সারাদিন হাসি খুশি থাকতো, আজ সেই ছেলে কিনা এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কুদ্দুস ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর জরিনাকে বুকের সাথে মিশিয়ে নিচ্ছে। বুক থেকে জরিনার মুখখানায় তাকিয়ে থেকে চিৎকার দিয়ে বলছে, এইভাবে মরার মতো পড়ে আছিস কেন? উঠ, আমাকে মার না। মারবি না আমাকে? আজ না আমাদের নতুন জীবন শুরু হবে, তাহলে এইভাবে পড়ে আছিস কেন? আমার সাথে ঝগড়া কি করবে? প্লিজ ফুলটুসি, যাস না, একটু কথা বল, একটু। তোর কণ্ঠ শুনতে খুব ইচ্ছে করছে, খুব, বল না। কিন্তু আত্মাহীন প্রাণ কি আর কথা বলে? যেই দেহ থেকে আত্মা চিরতরে চলে যায়, সেই দেহ কি করে কথা বলবে? জরিনা এখন শুধু একটা প্রাণহীন দেহ, যা কখনো আর সাড়া দেবে না। কিন্তু এই কথাটা
কুদ্দুসকে কি করে বোঝাবে। সময় গড়িয়ে যাচ্ছে, এদিকে কুদ্দুস ঠায় বসে রয়েছে জরিনা নিথর দেহ নিয়ে। তখনই সাইমা বেগম এসে কুদ্দুসের হাতে হাত রেখে বলে, কুদ্দুস, ওকে তো এইবার ছাড়তে হবে, ওকে তো দাফন করতে হবে, এইভাবে ওকে ছাড় তুই। কুদ্দুস দাফন কথাটা শোনার সাথে সাথে যেন তেলেবেগুনি জ্বলে উঠল। এই খবরদার, কেউ ওকে স্পর্শ করবে না, পারলে ওর সাথে আমাকেও দাফন করে দাও। আমি ফুলটুসিকে ছাড়া একা থাকবো না। আমাকেও জ্যান্ত দাফন করো তোমরা। কুদ্দুস জরিনার সারা মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। এই জরিনা, উঠ না উঠ। কখন আমার সাথে একটু ঝগড়া করবি, কখন আমাকে টাকলা বলবি, একটু কথা বল না। দেখ না, তোর থেকে আমাকে সবাই আলাদা করে দিচ্ছে। ও জরিনা, আমার বুক হেঁটে যাচ্ছে, একটু তো কথা বল। ও জরিনা রে, আমায় সাইরা যাস না জরিনা। আজ যেন নীরবে সূর্যটা ও বিরহে জ্বলছে, ফাটা পড়া রোদে চিকচিক করে যেন আগুন ঝলসে দেওয়ার মতো আবহাওয়া। সেই উত্তপ্ত রোদে খাঁচিয়ার মধ্যে নিথর দেহে শয্যাশায়ী হয়ে আছে জরিনার। শরীরের উপর সাদা কাপড়, নাকে তুলো গোজানো। কিছুক্ষণ আগেই তো মেয়েটা কতটা প্রাণবন্ত ছিল, বিয়ের খুশিতে খিলখিল করে হাসছিল। হয়তো সে নতুন জীবন শুরু করার অজস্র স্বপ্ন পূরণ করে রেখেছে। কিন্তু হায়, নিয়তির এই কি পরিহাস! কুদ্দুসকে সামলানো যাচ্ছে না। যত সময় গড়াচ্ছে তত সে পাগলের মতো ব্যবহার করছে। রেদওয়ান আর ইরফানদের কুদ্দুসকে সামলাতে বেগ পোহাতে হচ্ছে। দূর থেকে ইকবাল খান সরু দৃষ্টিতে তাকিয়ে আছে কুদ্দুসের দিকে। তিনি মনে মনে পিড়পিড় করেন, আহারে, ছেলেটা কত না খুশি ছিল। এরকম হাস্যোজ্জ্বল ছেলেটা এক নিমিষে ভাঙ্গন হারা হয়ে গেল। কুদ্দুস অনবরত চিৎকার করে যাচ্ছে। তার চিৎকারের এক একটা আর্তনাদ যেন সবার বুকে বিরল দাগ কেটে চলেছে। ইকবাল খান কুদ্দুসের পাশ ঘেঁষে দাঁড়ায় এবং এই প্রথমবারের মতন কোনো রাগ আর ক্ষোভ ছাড়াই কুদ্দুসের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। কুদ্দুস, এভাবে পাগলামো করিস না। সবাইকে তো একদিন না একদিন যেতে হয়। জরিনাকে যারা মেরেছে তাদের কঠিনতম শাস্তি হবে। এখানে না হলেও ওই যে উপরে যিনি আসেন তিনি ঠিক ওদের শাস্তি দিয়ে ছাড়বে। ইকবাল খানের কথায় কুদ্দুস অশ্রুসিক্ত নয়নে তাকায় এবং কিছুটা শান্ত হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কুদ্দুস হঠাৎই ফুপিয়ে উঠে ইকবাল খানের বুকে ঝাঁপিয়ে পড়ে, হাউমাউ করে কাঁদতে শুরু করে। আমার জরিনা, ওকে আমি অনেক ভালোবাসি, অনেক। আর দোষ কি ছিল? ওকে কেন মেরে ফেললো? আমি এখন বাঁচবো কেমন করে বলুন না? ইকবাল খানের চোখেও অশ্রুরা ভিড় জমায়। তিনি কুদ্দুসের পিছে স্নেহের হাত বুলিয়ে দেন। বাবারে, আমরা মানুষরা যে খুব নিকৃষ্ট। পাপ করতে আমাদের হাত একবারও কাঁপে না। কিন্তু একটা কথা মনে রাখিস, পাপ তার বাপকেও ছাড়ে না। কথাটি বলে কুদ্দুসকে বুক থেকে ছাড়িয়ে নিয়ে তিনি মুখে আগলে নেয়। যে চলে গেছে তাকে তো আমরা আর ফিরে পাবো না, তাকে তো বিদায় দিতে হবে কুদ্দুস। তখনই কিছু পুলিশ আসে ইনভেস্টিগেশনের করার জন্য। তবে এতে মঞ্জিল বাড়ির কাউকে কষ্ট করে বেগ পোহাতে হয়নি। সব একা হাতে তাহমিনে সামলে নিয়েছে। তাছাড়া আদিত্য আছেই। জরিনাকে শেষ বিদায় দেওয়ার সময় এসে গেছে। তার খাটিয়া কাঁধে তুলে নেয় মঞ্জিল বাড়ির সদস্যরা এবং ইরফান আর রুদ্র। কিন্তু কুদ্দুস ঠায় দাঁড়িয়ে রয়েছে। তার চোখ থেকে অনবরত পানি ঝরে পড়ছে। এমন সময় কুদ্দুসের কাঁধে ভরসা রাখে মুগ্ধ। কুদ্দুস, চল তো, জরিনার খাটিয়া বহন করতে হবে। কুদ্দুস কাঁদতে কাঁদতে মাথা এদিক ওদিক নামায়। না 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 না, আমি পারবো না। যার দায়িত্ব কাঁধে তোলার কথা ছিল, আর খাটিয়া কেমনে কাঁধে তুলবো মুগ্ধ ভাই? আমি পারবো না। শেষবারের মতন জরিনাকে বিদায় জানা কুদ্দুস। কুদ্দুস নাকচ করে মুগ্ধ তাকে জোর করে খাটিয়ার সামনে নিয়ে যায়। কুদ্দুসের হাত প্রচণ্ডভাবে কাঁপছে। হৃৎপিণ্ডের গতি যেন 1000 গুণ বেড়ে গেল। কাঁপা কাঁপা হাতে কুদ্দুস বুকে পাথর চেপে রেখে খাটিয়া কাঁধে তুলে নেয়। টপ টপ করে চোখের নোনতা পানি গড়িয়ে পড়ছে। লোকে বলে পুরুষ মানুষের কাঁদতে নেই, কিন্তু সেই পুরুষরাই যখন খুব শখের কিছু হারিয়ে বসে
তখনই তারা প্রবল আর্তনাদে কেঁদে উঠছে। এক হতাশার বুক ফাটা কান্না খাটিয়া নিয়ে তারা কবরস্থানের দিকে চলতে শুরু করে। কুদ্দুস কাঁপা কাঁপা হাতে ধীর গতিতে এগিয়ে যেতে থাকে। কবরস্থানের মতো কাছে আসতেই যত কাছে আসছে ততই তার হৃদয় পীড়া বেড়ে যাচ্ছে। অবশেষে তারা পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে, যেখানে জরিনার কবর করা হচ্ছে। খাটিয়া নামিয়ে রাখার সাথে সাথে কুদ্দুস থপ করে সেখানে বসে পড়ে। নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে জরিনা নিথর দেহের দিকে। জরিনা আর কখনো চোখ খুলবে না, আর কখনো তার সাথে ঝগড়া করবে না। এইভাবে কুদ্দুস আরো ফুঁপিয়ে উঠল এবং খাটিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে জরিনাকে ধরে বুক ভাঙা আর্তনাদ করতে থাকে। আমাদের আমাদের কি আর দেখা হবে না ফুলটুসি? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। কুদ্দুস এখনো নজর ঠেকিয়ে রেখেছে জরিনার পানে। হঠাৎ কুদ্দুস ছুড়ে চিৎকার দিয়ে পড়ে। হে উপর আল্লাহ, আমি কি এমন পাপ করেছিলাম? চোখের সামনে প্রিয় নারীর মৃত্যু দেখিয়ে কেন এত বড় শাস্তি দিলে? কেন? কুদ্দুস মাটিতে মাথাটা নুইয়ে ফেলে। তার চোখের পানি প্রতিটা ফোঁটা মাটিকে ভিজিয়ে দিয়েছে। আমার জরিনার মৃত্যু মেনে নিতে পারছি না আমি, খোদা, পারছি না। মাথা নুয়ে রাখা অবস্থাতে কুদ্দুস সেখানে ফুপাচ্ছে। সবাই নিশ্চুপ দাঁড়িয়ে আছে, আর আজ কারোর সাধ্য নেই কুদ্দুসকে থামানোর। বুলবুল চাচা একপাশে দাঁড়িয়ে আছে, কি বলবেন তিনি? ছেলেকে তবুও তার যে কিছু করার নেই। ধীরে ধীরে ছেলের কাছে এসে কাঁধে হাত রেখে বলে, কুদ্দুস উঠো, এভাবে আর কতক্ষণ? যে যাওয়ার সে তো চলেই গেল, তাকে তো আর ফিরে পাবি না বাবা। কুদ্দুস মাথাটা তুলে বাবার দিকে ঠোঁট কামড়ে চেয়ে থাকলো। ওইদিকে জরিনাকে কবর দেওয়ার সব ব্যবস্থা করা হলো। জরিনাকে যখনই কবরের ভেতর রাখা হচ্ছে তখন কুদ্দুস হাত নাড়িয়ে না না করে সামনে এগোচ্ছিল, কিন্তু তাকে শক্ত করে রেদওয়ান চেপে ধরে যাতে সে কোনো রকম বাধা দিতে না পারে। কুদ্দুস রেদওয়ানের শক্ত বাঁধন ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু শক্তিতে পাচ্ছে না। গলা কাটা মুরগির মতো ছটফট করছে। না না না, তোমরা এটা করো না, ওকে আমার থেকে দূরে দিও না, দূরে করে দিও না। কিন্তু কুদ্দুসের কথায় সবাই শুনলো তো মৃতদেহ আর কতক্ষণই বা এভাবে ফেলে রাখবে? আর কিছুক্ষণ হলেই তো মৃতদেহ থেকে পচা গন্ধ বের হবে। কুদ্দুস হাত জোর করে আকুতি মিনতি করে, কিন্তু ওর আবদার রাখার মতো না, এটা যে নিয়তির বিরুদ্ধে। অতঃপর জরিনাকে কবরে দাফন করা হয়। এবার রেদন ঝুলে পড়া কুদ্দুসের শরীরটাকে টেনে নিয়ে যায় মাটি দেওয়ার জন্য। কুদ্দুস মাটি দেওয়ার মতন শক্তিটুকু নেই, সে ঝরে পড়া পাতার মতো ঝিমিয়ে আছে। ওকে আগলে নিয়ে রেদওয়ান এক মুঠো মাটি কুদ্দুসের হাত দিয়ে কবরে ঢেলে দেয়। জরিনার শরীরে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। হারিয়ে গেল কোমলতার কোমলের মতো মুখখানা। কুদ্দুস উদাসীন মনে চেয়ে আছে সেই দিকে। তার চোখের জল শুকিয়ে গেছে, আর কোনো ফোপানোর আওয়াজ নেই। সেই নিঃশব্দে তাকিয়ে আছে। এক এক করে সবাই কবরস্থান থেকে চলে যেতে থাকে, কিন্তু কুদ্দুস সেখানে ঠায় বসে থাকে। ইকবাল খান রেদওয়ান খান এর কাছে এসে বলে, ওকে একটু থাকতে দেখানে, এত কিছুর দখল সামলাতে পারবে না। আমরা বরং চলে যাই, ও থাকো এখানে। রেদওয়ান, ইরফান আর রুদ্র মাথা দুলিয়ে কেবল ইকবাল খানের কথায় সায় জানায়। খান বাড়ির সবাই এক এক করে চলে যায় সেখান থেকে। কবরস্থানের চারিদিকে নিস্তব্ধ শুনশান। তার মধ্যিখানে বসে আছে কুদ্দুস, চোখ যেন শুষ্ক হয়ে গেছে অঝরে কাঁদতে কাঁদতে। কি থেকে কি হয়ে গেল? কিছুক্ষণ আগে তো সবার মুখে হাসি ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। সদ্য জরিনা কবরের কাছে ধীরে ধীরে এগিয়ে যায়। কুদ্দুস হঠাৎ করে কবরটি আঁকড়ে ধরে আবার ফুঁপিয়ে উঠল। ও জরিনা রে, কেন কেন এত পীড়া হচ্ছে আমার? আমার যে খুব কষ্ট হচ্ছে, খুব। জানিস, এর আগে কখনো আমি এমনভাবে কান্না করিনি। আমার না বুকের বাম পাশে খুব কষ্ট হচ্ছে। তোর কাছে নিয়ে জানা আমাকে। জরিনা কবরে হাত বুলাতে থাকলো। সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়তে থাকে ধীরে ধীরে। কুদ্দুস যেন আরো একটু পাগল হলো। ও খোদা, আমার যে খুব কষ্ট হচ্ছে। এই বুকে
ভীষণ জ্বালা করছে, সইতে পারছি না, সইতে পারছি না বিরহ। এমন কেন করলে তুমি? যদি নিয়তিতে বিচ্ছেদ লেখা ছিল, তবে কেন আমাদের ক্ষণিকের জন্য সাক্ষাৎ করালে? কেন? সময় গড়িয়ে যাচ্ছে, বাতাস ভারী হয়ে উঠছে, তবুও কবরস্থান থেকে এক চুলো নড়ছে না কুদ্দুস। রেদওয়ান মুগ্ধ আসে তাকে দেখতে, দূরে দাঁড়িয়ে আছে তারা। হঠাৎই মুগ্ধ বলে উঠছে, অল্প সময়ে এত ভালোবাসা যায় কাউকে? রেদওয়ান মুগ্ধের কাঁধে হাত রেখে বলে, সত্যিকারের ভালোবাসার সময় দেখে নয়, আকস্মিকভাবে হয়ে যায় হৃদয়ের মিলনে। তা আমার থেকে তুই আরো ভালো জানিস। মুগ্ধ হালকা শ্বাস ফেলে বলে, আমি কিছুটা হলেও কুদ্দুসের কষ্টটা বুঝতে পারি। এই যন্ত্রণা আমি যে ভোগ করছি তা অস্বীকার করতে পারি না। কিন্তু জরিনাকে খুনটা করলো কে? কেনই বা করলো? আমার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আদিত্য আসবে আজ, কিছু তো একটা আমাদের আড়ালে চলছে যা আমরা বুঝতে পারছি না। আচ্ছা চলো কুদ্দুসকে বাড়ি নিয়ে যাই। তারা দুজনেই কুদ্দুসের কাছে আসে। রেদওয়ান কুদ্দুসের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে, কুদ্দুস ভাই চল, আমার বাড়িতে চল। না, আমি পারবো না। এমন করে না ভাই, বাস্তবতা বোঝ। এরকম বসে থাকলে জরিনা ফিরে আসবে না, চল এখন। কুদ্দুসের হঠাৎ শরীর প্রচুর গরম হয়ে যায়। সে মাথা তুলে রেদওয়ানের দিকে হিংস্র চোখে তাকে কিরমির করে বলে, রেদওয়ান ভাই, আমি ছাড়বো না তাকে, যে আমার জরিনাকে মেরেছে। আমার জরিনাকে যেভাবে কষ্ট দিয়ে মারলো, ঠিক সেইভাবে তাকে আমি তিলে তিলে শেষ করব। রেদওয়ানের ছোটে মুচকি হাসি খেলে যায়। সে কুদ্দুসকে সাহস দিয়ে বলে, এই তো এটাই চাই। যে বা যারা নির্দোষ মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে মেরেছে তাদের খুঁজে চরম শাস্তির ব্যবস্থা করতে হবে। এবার চল, আদিত্য আসবে, অনেক কাজ আমাদের। কুদ্দুসের ইচ্ছে না থাকা সত্ত্বেও মুগ্ধ আর রেদওয়ান তাকে জোর করে নিয়ে যেতে থাকে। পিছু ফিরে কুদ্দুস জরিনার কবরের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে পিরপির করে, আমার ফুলটুসি, আমাকে ক্ষমা করে দিস, দিস কিন্তু। আমি তোকে কথা দিচ্ছি, তোর হত্যাকারীর চরম শাস্তি হবে। যা, তুই কি আমার উপর রাগ করছিস? আমি রোজ আসবো তোর কাছে। উপরে ভালো থাকিস ফুলটুসি। ওকে, তোর টাকলা খুব খুব ভালোবাসে রে, খুব ভালোবাসে। তারা প্রায় খান মঞ্জিল বাড়ির কাছে চলে আসলো। তখন মুগ্ধের কোনো এক এমার্জেন্সি হাসপাতাল থেকে কল আসে। সে তাড়াতাড়ি হাসপাতালে যায়, উদ্দেশ্য বেরিয়ে যায়। এইদিকে কুদ্দুস আর রেদওয়ান যখন বাড়িতে পৌঁছালো তখনই তার আশ্চর্য হয়ে যায়। বাড়ির পরিবেশ খুব হতাশাজনক। কি হয়েছে তোমাদের, এমন দেখাচ্ছে কেন? স্নেহা কান্না করতে করতে রেদওয়ানকে বলে, ভাইয়া, তিথিকে কিছু লোক তুলে নিয়ে গেছে। কুদ্দুস আর রেদওয়ানের মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা। রেদওয়ান স্তব্ধ হয়ে যায়। কি, কখন, এটা কিভাবে হলো? তোরা কোথায় ছিলি? তখনই তাহমিনা হাঁপাতে হাঁপাতে এসে জোরে জোরে শ্বাস নিয়ে বলে, জানি না তারা কারা। তিথি তো কবরস্থানে যায়নি। তো আমরা যখন বাড়িতে আসি তখন দেখি কিছু মুখোশ পরা লোক তিথিকে তুলে নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে তাদের গাড়ি পিছু করি, কিন্তু ধরতে পারিনি। তাহমিনা কপালে ঘাম মুছে স্নেহাকে বলে, আদিত্যকে তাড়াতাড়ি কল দাও প্লিজ। সুফিয়া খান, বেলা খান আর জুই খান তো কাঁদতে কাঁদতে শেষ। তারা এটাও জেনেছে স্নেহার থেকে তিথি 2 মাসের গর্ভবতী। সুফিয়া খান অনবরত কান্নারত অবস্থায় তাহমিনাকে বলে, আমার তিথির কিছু হবে না তো? ও খোদা, এই দিন দেখাচ্ছ? রেদওয়ান তিথির প্রেগন্যান্সির কথা শুনে পুরোই অবাক। তিথি প্রেগনেন্ট, কিন্তু আমরা কিছুই জানতে পারলাম না। এই কথাটি বলে তাহমিনার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাহমিনা ভয় ভয় আমতা আমতা করে বলে, আসলে তিথি কাউকে জানাতে মানা করছে। ইকবাল খান তাতে ধর চেপে তখন বলে, কারণটা কি জানতে পারি? মেজু চাচু, তিথি চেয়েছিল এই খবর সবার আগে আদিত্যকে দিতে, কিন্তু এই 2 মাসে তাদের কোনো যোগাযোগ হয়ে ওঠেনি। ইকবাল খান কপালে হাত ঠেকায়। বাহ, কি সুন্দর কথা। স্নেহা কান্না করছে অনবরত আর তাহমিনার কাছে হাত জোর করে মিনতি করছে, প্লিজ ভাবি, তিথির যেন কিছু না হয়। দেখো, তিথির কিছু হলে ভাইয়া যে পাগল হয়ে যাবে। কিচ্ছু হবে না স্নেহা,
আমাদের তিথি অনেক স্ট্রং, তাকে নিজ হাতে তৈরি করেছে আদিত্য। আমি জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি তিথি নিজেকে প্রোটেক্ট করতে পারবে।